কেমন হলো নবান্ন অভিযান? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এটা নিয়ে আজকের রাতের মধ্যেই চর্চাতে আসব। তো সেই জন্যই এখন এলাম। এখন কেমন হলো বলতে, যেমনটা বলা হয়েছিল তেমনটা তো হয়নি। যেটা বলা হয়েছিল যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। হ্যাঁ দর্শক, আপনারা তো সবই শুনলেন এই নির্লজ্জ শফিকুলের কথা। মানে অভিযান ভালো হয়নি, অভিযান ভালো হয়নি। ভালো হবে কি করে বলেন তো আপনারা? কারণ মমতাকে তো নামাতে পারেনি। শফিকুল বলছে কথাটা, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। মানে শফিকুলের পছন্দ নাই। বাকিটা শুনুন। তো হয়নি। এখন কেন হলো না? সত্যিই কি নবান্নে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না? সত্যিই কি পুলিশের ব্যারিকেডকে ভেদ করে যাওয়া যেত এখন না? কেন হলো না? সত্যি কি নবান্নে যাবার মতন কোনো পরিস্থিতি ছিল না? পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে যাওয়া যেত না? চিন্তা করেন তাহলে, এই সাংবাদিকের চেয়ারে বেশি কিরকম জঘন্য অপরাধ কাজ করছে এই মমতা ব্যানার্জির নামে। পুলিশের সাধারণ মানুষকে আমি বলছি আপনাদের, কেন জাননি আপনার পুলিশের ব্যারিকেড ভেঙে নবান্নর দিকে এগিয়ে? অন্য কিছুই না, খালি সরকারটাকে চেঞ্জ করার পরিস্থিতিতে এই দালালগুলো বসে আছে এক এক জায়গায়। এক এক জায়গায় এক এক রকমের বড় ধরনের দালাল বসে আছে, জানেন তো আপনারা। সে নিজে মুখে আপনারা শুনুন। বা এই পথে কি আগামী দিনেও নবান্নে পৌঁছানো যাবে না, বা এইভাবে মমতা ব্যানার্জিকে পদত্যাগ এই করানো পথে যাবে কি না? আগামী দিনে পৌঁছানো যাবে না? নবান্ন পৌঁছানো যাবে না? আপনারা বলুন তো, তাহলে কি মমতা ব্যানার্জি পদত্যাগ করানো যাবে না? মানুষের কতটা নির্লজ্জ না হলে পারে এই ধরনের কথাগুলো বলে একজন মুখ্যমন্ত্রীর নামে। এখন দর্শক, এইসব প্রশ্ন উঠছে এবং যারা ডাকটা দিয়েছিলেন আমার মনে হয় তারাও ভাবছেন এবং এর উত্তর খোঁজার ডাকটা চেষ্টা কারা করছেন। দিয়েছিল সেটা নাম করে বল না। ডাকটা দিয়েছিল কারা, সেই কথাটা বল। যে কোন লোকটা কারা ডাক দিয়েছিল সেই কথাগুলো বল না। তারা উত্তর খুঁজছে। ঠিক আছে, উত্তর খুঁজতেই থাক তোরা। তোরা উত্তর যত পারিস তত খুঁজে বেড়া। ঠিক সাধারণ মানুষ আজ নেই তো কাল তোদের যে ষড়যন্ত্র সেগুলো সব বুঝতে পারবে। কই একবার তো তোর নিউজে শোনা যায় না ওই বোনটার কথা, যে বোনটা ধর্ষণ হয়েছে? আরে তোরা বলতে পারিস যে ধর্ষকের সাজা চাই, এই কথা না বলি তোরা রাজনীতি করিস সাংবাদিকের চেয়ারে বেশি। তোদের লজ্জা থাকার দরকার। তোদের লজ্জা শরম বলি কিছু নেই। কিন্তু আমার কি অভিজ্ঞতা হয়েছে, আমি যেহেতু ওখানে ছিলাম, আমিও তো খানিকটা বুঝতে পেরেছি যে মুভমেন্ট হয়েছে, যে দাবিটা ছিল বা যে টার্গেট ছিল সেটা কেন হলো না, কোথায় সমস্যা, আমারও কিন্তু খানিকটা অভিজ্ঞতা হয়েছে। আমি সেটা নিয়ে পরে চর্চাতে এর কি আসছি। অভিজ্ঞতা হয়েছে? যে টার্গেটটা ছিল, যে দাবিটা ছিল, এর অভিজ্ঞতা হয়েছে এখানে ছিল। কেন হলো না, কিসের জন্য হলো না, আপনারা তো সবই শুনতে পাচ্ছেন, সবই শুনছেন, সবই বুঝতেছেন। এবার অবশ্যই আপনারা দেখবেন, দেখার পরে রায় আপনাদের। কোনো নেতা মন্ত্রীর, কোনো সাংবাদিকের না রায় নয়। রায় হচ্ছে সাধারণ মানুষ, আপনাদের রায়। সাধারণ জনতাকে, আমিও একজন সাধারণ জনতা, আমি জনতাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তবে আমি এখন আপনাদেরকে একটা বিষয় দেখাবো, যেটা আমার কাছে এসছে। আমাকে একজন পাঠিয়েছেন, আমি জানি না তিনি নিজেই এইসব লিখে পাঠিয়েছেন কিনা, নাকি উনি আবার কারো কাছ থেকে পেয়েছেন আমাকে ফরওয়ার্ড করেছেন, সেটা বলতে পারবো না। উনি কিছু পয়েন্ট দিয়েছেন, কিছু রেকটিফিকেশনের দরকার এই আন্দোলনের বলে কিছু পয়েন্ট উনি লিখে পাঠিয়েছেন।
আমি আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এই যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, বাংলাদেশে হাসিনার গণভবন অভিযানের জন্য ছাত্র বা জনগণ অনেক আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। মাত্র 36 ঘন্টার ব্যবধানে সেই ডাক তারা সাকসেস করেছিল। আমাদের পশ্চিমবঙ্গে টাইপিং এ ভুল আছে, খানিকটা দেখে নেবেন। 7-8 দিন আগে থেকে ডাক দিয়ে শাসক দলের প্রস্তুতি ও পরিকল্পনার বিরাট সুযোগ দিয়েছে। যদি এই ডাকটা 24 থেকে 30 ঘন্টায় ডাকা হতো, শাসক দল প্রস্তুতি নেওয়ার এত সুযোগ পেত ডাকটা না। যদি 24 থেকে 30 ঘন্টা হইতো, তাহলে শাসক দল এত সুযোগ পেত না। চিন্তা করেন আপনারা কথাগুলো, কে লিখেছে এটা, কে পাঠিয়েছে শফিকুলের কাছে। শফিকুল, এটা তোর প্ল্যান নয় তো? তুই নামটা বল না, কে পাঠিয়েছে? তুই সাংবাদিক করিস, সবই বলিস, তোর নামটা বলিস, তোর লজ্জা লাগছে নাকি? তোর চোখে লজ্জা বলে কিছু আছে যে তুই নামটা করতে পারছিস না যে কে তোর কাছে পাঠিয়েছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শাসক দল কিভাবে যুদ্ধটা করবে পুরো নেতৃত্ব বা পরিকল্পনা প্রস্তুত করে নিয়ে এসেছে। শুনলেন কথাগুলো? শাসক দল কিভাবে যুদ্ধ করবে, মানে প্রস্তুতি নিয়ে এসেছে। শফিকুলের কথা, মানে শাসক দল যুদ্ধ করতে এসছে প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের সাথে। চিন্তা করেন কত বড় মিথ্যাবাদী। সাধারণ জনতার কোনো গঠনমূলক প্ল্যান ছিল না। 3 নম্বর পয়েন্ট, সাধারণ জনতা ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ একদম করেনি, যেহেতু তারা কোনো সুনির্দিষ্ট প্ল্যান করে। সাধারণ জনতা, আপনারা কেন প্ল্যান করেননি? নির্দিষ্ট কেন প্ল্যান করেননি ব্যারিকেড ভাঙার? শফিকুলের কথাগুলো শুনছেন আপনারা, শোনেন, ভালো করে শোনেন। যেমন, যদি প্রতিটা র্যালিতে বিরাট বড় বড় দড়ি থাকতো, তাহলে সেই দড়ি ব্যারিকেডে বেঁধে দড়ি লম্বা করে রথ টানার মতো সবাই শক্তি লাগিয়ে সহজে ব্যারিকেড ভাঙতে পারত। শুনুন সাধারণ জনতা, প্ল্যানটা শুনুন। আন্দোলনের নামে আন্দোলন করতে গিয়ে যদি কাছে দড়ি থাকতো, লম্বা দড়ি যদি থাকতো আপনাদের কাছে, সাধারণ মানুষকে বলছি, তাহলে ওই গুলোকে বেঁধে রথ টানার মতো আপনারা নিয়ে যেতেন। তাদের শক্তি অনেকজনা দড়িটাকে ধরলে শক্তিটা আপনারা ভালো পেতেন। মানে আপনাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিছে এই শফিকুল। সাধারণ মানুষ কেন প্ল্যান করেন না আপনারা? এই দড়ি কেন নিয়ে যাননি? হ্যাঁ, ইনার মনে বড় দুঃখ, তো ইনার আশাটা আপনারা পূরণ করে দিন। আর নয়তো আগামী সময়ে নয়তো এর কোমরে দড়ি বেঁধে আপনারা ওইভাবেই টানতে টানতে নিয়ে যাবেন, কারণ সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। সামনে শক্তি লাগাতে দেখা গেছে মাত্র। বুঝতে পারছেন কথাটা? টাইপিংটা একটু এদিক ওদিক আছে, বুঝে নেবেন। এটা হলো 3টে পয়েন্ট, আরো 2টো পয়েন্ট আছে, ওয়েট। দর্শক, 4 নম্বর, সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে, কিন্তু পুলিশ অস্ত্র নিয়ে নিরস্ত্রদের সাথে শক্তি খাটিয়েছে। সেখানে সাধারণ জনতার এত রীতি মানা, মানে আরো অ্যাগ্রেসিভ। সাধারণ মানুষের এত রীতি মানা ঠিক নয়, কারণ আপনারাও পুলিশের সঙ্গে যুদ্ধ করেন, মারামারি করেন, সব কিছু ভেঙে ফেলেন। কথাটা আপনারা বুঝতে পারছেন তো? তার মানে কত বড় ষড়যন্ত্র করেছে আপনারা নিজে কানেই শুনেন। আপনারা কেন এত রীতি মানেন কেন? সাধারণ মানুষ আন্দোলনের নামে নীতি মানা তো আপনাদের ঠিক নয়। আপনারা পুলিশের সঙ্গে যুদ্ধ করুন, মারামারি করুন, ঝামেলা করুন। এই উস্কানিমূলক বক্তব্য মানে ইনার মুখে শোনা যাচ্ছে। কথাগুলো আপনারা মিলান তো, যে মিলছে কিনা সেটা দেখেন। আমি মিথ্যা বলছি না সত্য বলছি? 5 নম্বর পয়েন্ট, অত্যাচারী পুলিশের আক্রমণ করাই একমাত্র ন্যায়। বুঝতে পারছেন? অত্যাচারী পুলিশের আক্রমণ করাই একমাত্র ন্যায়। যতক্ষণ না পর্যন্ত পুলিশ
সাধারণ জনতার রোষানলে সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত এই সরকারকে নামানো সম্ভব নয়। পুলিশ সাধারণ মানুষের রোষানলে যতক্ষণ না পড়বে ততক্ষণ এই সরকারকে নামানো সম্ভব নয়। তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে কত বড় প্ল্যান শফিকুল করতে চাইছে, এই সাধারণ মানুষের মনে বিষ ঢোকানোর চেষ্টা করছে। আপনারা ভালো করে কথাটা বুঝুন তো, এই কথাগুলো কি ঠিক না ভুল, না আমি দেখাচ্ছি বলে আমি ভুল বলছি? অবশ্যই আপনারা জানাবেন রায়টা। আমি কয়েকটা কথা বলছি, শুধু একটা না। প্রথমত হচ্ছে যে এটা সত্যি, আমি খবর করেছিলাম যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলেছিল যে আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করব। শান্তিপূর্ণ আমরা যাব, পুলিশের সঙ্গে কথা বলবো, আশা করি পুলিশ সহযোগিতা করবে, আমরা নবান্নের কাছে পৌঁছাবো, আমরা কেউ সবাই নবান্নে ঢুকবো না, ওখানে দাঁড়িয়ে স্লোগান দেব চিৎকার করে, কিছু ভাঙচুর আঘাত কিছু করব না, একটা টিম নবান্নে উঠবো, মুখ্যমন্ত্রীর চেম্বারে যাব, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো, উনি না করলে গেটের সামনে আমরা ধর্ণা দিয়ে বসে থাকবো। মানে এতটাই শান্তিপূর্ণ আগে থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। এ মানে আগে ঘোষণা করেছিল, ঘোষণা করেছে যে ছাত্র সমাজ বলেছে যে আমরা আন্দোলনে যাব, নবান্নে যাব, সেখানে ভাঙচুর করব না, তারপরে মানে যা তথ্য আর কথাই মানে কোনো লোকসান করবে না, খুব শান্তিপূর্ণভাবে যাব। তারপরে একটা টিম মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে, পৌঁছানোর পরে বলবো আপনি পদত্যাগ করেন, এইসব কথা। তাহলে শান্তিপূর্ণভাবে ছাত্র সমাজ আন্দোলন ডেকেছিল। ছাত্র সমাজ না, তোরা ছাত্র সমাজকে লাগিয়ে দিয়েছিস। শফিকুল, তোর রাজনীতি বেশি দিন চলবে না, একটু সবর কর, তোর রাজনীতি বেশি দিন চলবে না। সরকার আজ আছে কাল নাই, এটা মনে রাখবি কথাটা। টিএমসি সরকার হইতে পারে আজ আছে কাল নাই, বিজেপি সরকারও হইতে পারে আজ আছে কাল নাই, কিন্তু তুই একতরফা দালালি করবি, দালালি তোর বেশি দিন চলবে না, কথাটা মনে রাখিস। ছাত্র সমাজের কথা বললে না তুই, এটা এইগুলো ছাত্র সমাজ, তাই না? হ্যাঁ, এটা ছাত্র সমাজ, এটা বলতো ছাত্র সমাজ, এরা ছাত্র বল। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, শফিকুল, এরা ছাত্র, তাই না? দেখ এরা ছাত্র কি বলতো। আমি যেহেতু পিটিএস এর সামনে ছিলাম, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু খুব বেশি লোক ছিল না, মানুষজন ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিলেন, কিন্তু কেউ কিন্তু ইট পাটকেল পাটকেল কেউ ছোড়েনি, যারা আন্দোলন করতে গিয়েছে না ওরা ইট পাটকেল কেউ কিছু ছোড়েনি। তো এটা কি, এটা ইট পাটকেল ছোড়া নয়, তাই না? মানুষ যে উদ্দেশ্যে এসেছিলেন সেটা করতে দিলে কোথাও কোনো গন্ডগোল হতো না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন, পুলিশের উপর আঘাত হতো না, আর পুলিশকে এত কষ্টও করতে হতো না, নবান্নেও কোনো ভাঙচুর হতো না, নবান্নে কোনো লুটপাটও হতো না কিছু। মানে এরা যে উদ্দেশ্যে এসছে আন্দোলনে, পুলিশ যদি দাঁড়িয়ে থাকতো তাহলে নবান্ন লুটপাট হইত না, কিছু ভাঙচুরও হইত না, পুলিশকেও আঘাত লাগত না, মানে পুলিশকেও এত কষ্ট করতে হইত না। নিজে মুখে স্বীকার করছে, আপনারা দেখুন। একটা দাবিকে নিয়ে আসছি যে আপনি অযোগ্য, আপনি চেয়ারে বসলে মানুষ বিচার পাচ্ছেন না, আপনি সরে যান, এটা এনারা বলতে চাইছে যে আমরা একটা দাবি নিয়ে এসেছি, আপনি অযোগ্য, আপনার দ্বারাই কেউ সুরক্ষিত নয়, বিচার হচ্ছে না, আপনি সরে যান, আপনি গদিটা ছেড়ে দিন। আরে গদিটা পাওয়ার জন্য যারা ভোট দিয়েছে মুখ্যমন্ত্রীকে, তারা সবাই যদি বলে তো মমতা ব্যানার্জি ছাড়তে বাধ্য। তোর মতো তো বিজেপির দালালের কথা শুনবে না মমতা ব্যানার্জি, তাই গদিটা ছেড়ে দিবে, তুই বলবি আর ছেড়ে দিবে গদিটা, তাই না? তোরা দালালি করি কতদিন খাস সেটা দেখ। এখন তা সত্ত্বেও দর্শক, আমি আর একটা যে পয়েন্ট আমি বলতে চাই, যে পুলিশ অ্যাগ্রেসিভ ছিল, পুলিশ ইচ্ছে করে এরকম গন্ডগোল পাকিয়েছে, সব ঠিক আছে, কিন্তু তা বলেও মানে তা বলে কি সত্যি কি উপায় ছিল না? সত্যি কি যাওয়া যেত না নবান্নে? আমি দর্শক বলবো, আমি আজকে সামনে থেকে যা দেখলাম, নবান্নে যাওয়াটা কিন্তু খুব একটা
কঠিন ছিল। সব দোষ পুলিশের। পুলিশকে ইয়ে মানে খারাপ সাবিত করতে চাইছে। কিরকম খারাপ? পুলিশ গন্ডগোল পাকিয়েছে, তাহলে নিশ্চয়ই খারাপ। তো ये सही है ना गलत है? इसके नाम पे কি কোনো এফআইআর হবে না? এর নাম पे কোনো এফআইআর হবে না? এর নামে কারবাই হবে না? যেভাবে সরকার বিরোধী পুলিশ বিরোধী কথা বলছে, এগুলো আমি নিন্দনীয়জনক মনে করছি। অবশ্যই এর নামে এফআইআর হওয়া দরকার। আর পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটা বড়, খুব লম্বা ভিডিও শফিকুলের, এই কারণে আমি কেটে দুটো করেছি, 1 আর 2। তো আপনারা এটা 1 দেখলেন, এবার 2টা দেখেন প্লিজ। আর এই জবাবটা শফিকুলকে অবশ্যই আপনারা দেবেন, বাংলার মানুষ। পুলিশের নামে কিছু বলার আগে ভাবা দরকার শফিকুল, মনে রাখিস। সরকার পুলিশ সবাই ভালো, খারাপ তোরা ভালো, তাই না? তোরা ভালো কাজ করছি বসে বসে নাকি? সবাই খারাপ।